ডাব্লিউডাব্লিউই যেন প্রতিজ্ঞা করেছে যে পৃথিবী এদিক থেকে ওই দিক হয়ে গেল, স্ম্যাকডাউনের ভালো এপিসোড তো আমাদের দেবে না। আজকের স্ম্যাকডাউন খুব একটা খারাপ ছিল আমি সেটা বলছি না, কিন্তু সেরকম ভালোও ছিল না। মানে যতটা আশা করেছিলাম আজকের স্ম্যাকডাউন থেকে, সেরকম কিছুই আজকের স্ম্যাকডাউনে হলো না। শুধুমাত্র কয়েকটা সেগমেন্ট খুব ভালো ছিল যেগুলো নিয়ে কথা হবে, আর তার সাথে সাথে পুরো স্ম্যাকডাউনকে নিয়েও কথা বলবো। জানি তোমাদের হয়তো ইন্টারেস্ট সেরকম নেই, কিন্তু কি আর করা যাবে, কথা তো বলতেই হবে কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকের স্ম্যাকডাউনকে শুরু করেছিল দ্য আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস, আর কোডি রোডস আজকে খুব রেগেছিল যেহেতু সামার স্ল্যামে তাকে স্ক্রু করা হয়েছে, আর স্ক্রু করেছে কে র্যান্ডি অর্টন। তাই আজকে সে এসেই র্যান্ডি অর্টনকে কল আউট করে আর বলে সবাই র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের ম্যাচ দেখতে চায়, তো ঠিক আছে আজকে স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টন ভার্সেস কোডি রোডসের ম্যাচ হয়ে যাক। এবার ভাই কোডি রোডস, আমরা এতটাও পাগল না যে আমরা এটা ভেবে নেব যে যেই ম্যাচটা কিনে এই বছরের সামার স্ল্যামের, সামার স্ল্যাম না, রেসেলমেনিয়ার মেন ইভেন্টে হয়েছিল, সেটা সাধারণ একটা স্ম্যাকডাউনের এপিসোডে ডাব্লিউডাব্লিউ আমাদের দিয়ে দেবে। তো আমরা দেখতে পাই র্যান্ডি অর্টন সেখানে বেরিয়ে আসে না। এবার র্যান্ডি অর্টন যখন বেরিয়ে আসছিল না, তখন কোডি রোডস বলে যে আমরা যতক্ষণ র্যান্ডি অর্টনের অপেক্ষা করছি ততক্ষণ একটু শহর থেকে আমার কী কী স্মৃতি জড়িয়ে আছে সেগুলো নিয়ে একটু কথা বলা যাক। যেহেতু আজকে স্ম্যাকডাউন ফিলাডেলফিয়া থেকে হচ্ছিল, যেই শহরে কিনা কোডি রোডস রোমান রিংসকে হারিয়ে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছিল, তাই কোডি রোডস বলে যে ফিলাডেলফিয়াতেই আমি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছিলাম রেসেলমেনিয়া 40-তে। কিন্তু শুধুমাত্র গুড মেমোরিজের কথা কেন বলবো, সামার স্ল্যামে কিছু ব্যাড মেমোরিও আছে যেখানে আমি সিএম পাঙ্কের কাছে হেরে গেছি, সেই চ্যাম্পিয়নশিপটা জিততে পারিনি। কিন্তু আমি আশা করছি বা আমার মনে হয় বা আমার ধারণা এটাই যে সিএম পাঙ্ক হয়তো এটা জানতো না যে র্যান্ডি অর্টন এই ম্যাচে আসতে চলেছে। তো সিএম পাঙ্কের কথা যখন হয় তখন সেখানে সিএম পাঙ্ক বেরিয়ে আসে, আর সিএম পাঙ্ক এসে বলে তুই কি আমাকে কোনো প্রশ্ন করতে চাস? তখন কোডি রোডস বলে আমি তোকে কোনো প্রশ্ন করতে চাই না, কিন্তু তুই যখন এসেই পড়েছিস তখন আমি তোকে জিজ্ঞাসা করেই ফেলি যে র্যান্ডি অর্টনের ব্যাপারে তুই কি জানতিস? তখন সিএম পাঙ্ক বলে যে এইটা কেমন প্রশ্ন হলো, আমার খুব খারাপ লাগলো এটা জেনে যে তোর এরকম মনে হয়, কিন্তু তুই যখন আমার মুখ থেকে শুনতেই চাইছিস তখন তুই এটা জেনে নে যে র্যান্ডি অর্টন যে সেই ম্যাচে আসতে চলেছে এই ব্যাপারটা আমি জানতাম না, আর এই ব্যাপারটা আমারও খুব খারাপ লেগেছে, তাই আমি তো উল্টে তোকে সাহায্য করতে পারি। তুই যদি চাস তাহলে এই মুহূর্তে আমরা দুইজন ব্যাক স্টেজে যেতে পারি, গিয়ে র্যান্ডি অর্টনকে খুঁজে বের করতে পারি আর তারপর তার অবস্থা খারাপ করে দিতে পারি। তখন কোডি রোডস বলে দেখ ভাই, আমাদের মধ্যে এখন একটা আনফিনিশ বিজনেস বাকি আছে, তো তোর আমাকে সাহায্য করার কোনো দরকার নেই, আমি একাই র্যান্ডি অর্টনকে খুঁজে বের করে ওর অবস্থা খারাপ করে দিতে পারি। কিন্তু হ্যাঁ, এটা এখন তোর মোমেন্ট, তুই এখন চ্যাম্পিয়ন, তাই তুই এখন তোর মোমেন্টটাকে এনজয় করতে পারিস। এই বলে কোডি রোডস সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সিএম পাঙ্ক তাকে ডেকে বলে তুই আনফিনিশ বিজনেসের কথা বলছিস, ঠিক আছে তাহলে তুই বলিস হোয়েন, মানে কখন। তো তারপর আমরা দেখতে পাই যে সেখানে সেই মুহূর্তে বেরিয়ে আসে কেভিন ওয়েন্স, যেহেতু কেভিন ওয়েন্স এখন নাম্বার 1 কন্টেন্ডার হয়ে গেছে সিএম পাঙ্কের চ্যাম্পিয়নশিপের। তো আমরা কেভিন ওয়েন্স আর কোডি রোডসের মধ্যেও একটা ফেস অফ দেখতে পাই, কিন্তু সেটা বেশিক্ষণ চলে না যেহেতু তাদের মধ্যে হিস্ট্রি ছিল, তাদের মধ্যে আগে একটা বড় ফিউড হয়েছিল। তো আজকে কোডি রোডস শুধুমাত্র কেভিন ওয়েন্সকে সে মাইকটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তো তারপর কেভিন ওয়েন্স রিংয়ে আসে, রিংয়ে আসতে আমরা দেখতে পাই মানে ব্যাপারটা খুব ইন্টেন্স হয়ে যায়। সিএম পাঙ্ক আর কেভিন ওয়েন্স দুজন একদম দুজনের মুখোমুখি চলে আসে, আর পেছন থেকে নিক অল্ডিসও চলে আসে। তো সিএম পাঙ্ক বলে যে দেখ আমি প্রফেশনাল, তাই আমাদের মধ্যে কোনো ঝামেলা হবে না, চাপ নেই, তোদেরকে কোনো চিন্তা করতে হবে না। তো নিক অল্ডিস সেই মুহূর্তে সিকিউরিটিদেরকে নিয়ে রিংয়ে ঢোকে না, কিন্তু তারা বাইরে অপেক্ষা করছিল যাতে কোনোভাবে তাদের মধ্যে আজকে কোনো মারপিট না হতে পারে। তো আমরা দেখতে পাই কেভিন ওয়েন্স বলে যে যখন তুমি রেসলিং ছাড়তে চাও না কিন্তু তবু তোমাকে বাধ্য করা হয় রেসলিং ছাড়তে, তখন তোমার কেমন লাগে সেটা আমি বুঝতে পারছি, আর আমি 17 মাস পর ফিরে এসেছি আর এখন আমার বেশ ভালো লাগছে। তো সিএম পাঙ্ক হাততালি দিতে থাকে, আর তারপর কেভিন ওয়েন্স বলে যে আমাকে অনেকেই বলতো যে সিএম পাঙ্ককে মানে ফিলকে একটা সেকেন্ড চান্স দেওয়া উচিত, ফিল এখন আর আগের মতো নেই, সে বদলে গেছে। কিন্তু আমি কখনোই সেই কথাটা বিশ্বাস করিনি, আর আমার আজকে ভালো লাগছে যে আমি কখনোই সেই কথাটা বিশ্বাস করিনি, কারণ তুই এক ফোঁটা বদলাসনি, তুই এখনও আগের মতোই আছিস, আগের মতোই অ্যারোগেন্ট আছিস। তুই জানিস যে আমি হলাম তোর নাম্বার 1 কন্টেন্ডার, কিন্তু তুই আমাকে ইগনোর করে তুই কোডি রোডসকে আবার জিজ্ঞাসা করছিস যে হোয়েন, মানে তুই এখনও সব কিছু নিজের অ্যারাউন্ডে ঘোরাতে চাস, তুই এখনও সেই অ্যারোগেন্টই আছিস। তো তখন সিএম পাঙ্ক বলে যে দেখ ভাই, একটু গ্র্যাটিটিউড রাখ, আজকে আমি ছিলাম বলেই তোদের মতো রেসলাররা চান্স পেয়েছে, আমাকে স্কিনি ফ্যাট বলা হতো, আর তোর কি মনে হয় তোর মতো সুপারস্টাররা কোনোদিন ডাব্লিউডাব্লিউতে চান্স পেতো যদি আমি না থাকতাম? আমি নিজেকে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলি কারণ আমি নিজেকে সেটা মনে করি, আর এই কথাটার প্রমাণ হচ্ছে এটাই যে এই মুহূর্তে আমার কাছে চ্যাম্পিয়নশিপটা আছে যেটা আমাকে অটোমেটিক বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বানিয়ে দিয়েছে। তো কেভিন ওয়েন্স বলে হ্যাঁ, তোর থেকে অনেক কিছু শেখার আছে,
আবার তোর থেকে আমি এটাও শিখেছি যে কি অ্যাকচুয়ালি করতে নেই, কেমন হতে নেই, আর কেমনভাবে বাকি লোকদেরকে ট্রিট করতে নেই। প্রায় 10 বছর হয়ে গেছে এই চ্যাম্পিয়নশিপটা আমিও আমার নিজের হাতে পাইনি, নিজের কাছে পাইনি। আমি ভেবেছিলাম একদিন না একদিন হয়তো আবার আমার কাছে সুযোগ আসবে, কিন্তু এখন যখন সুযোগ এসেছে সুযোগটা খুব ভালো মতোই এসেছে। কারণ না তো শুধুমাত্র আমি এই চ্যাম্পিয়নশিপটাকে ফিরে পাবো, আমি তোর অবস্থা খারাপ করে তোকে শায়েস্তা করে এই চ্যাম্পিয়নশিপটা ফিরে পাবো। কারণ তুই হলি এখনও একটা পিস অফ শিট। আর এই বলে কেভিন ওয়েন্স সিএম পাংকে মেরে দেয় একটা ধাক্কা, তারপর তাদের মধ্যে ব্যাপারটা অনেক উত্তপ্ত হয়ে যায়। আমরা দেখতে পাই সাথে সাথে নিক অল্ডিজ, ডাব্লিউডাব্লিউ রেফারি, সিকিউরিটি, অফিসিয়ালস সবাই তাদের মাঝখানে চলে আসে আর তাদেরকে কোনোভাবে ছাড়িয়ে নেওয়া হয়। কিন্তু এই রিলেটেড আজকে আমরা কিছু ব্যাকস্টেজ সেগমেন্টও দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে আজকে স্যামিজেন নিক অল্ডিজকে কংগ্রাচুলেট করতে এসেছিল যে কীভাবে সে সামার স্ল্যামে পারফর্ম করেছে, কিন্তু তারপর বলে তুই আমাকেও কংগ্রাচুলেট কর। তখন নিক অল্ডিজ বুঝতে পারে যে সে কোন বিষয়ে কথা বলছে, তখন বলে আবার মানেটা কি, তুই আর কতবার আমাকে স্ক্রু করবি। এই করতে করতে আমরা দেখতে পাই সেখানে কেভিন ওয়েন্স চলে আসে, আর কেভিন ওয়েন্সকে স্যামিজেন বলে, দেখ ভাই তুই ফিরে এসেছিস, আর তুই হয়তো জানিস যে আমার থেকে বেশি কেউ খুশি নয় যে তুই আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছিস, কিন্তু তুই তার সাথে এটাও জানিস যে তোর ফিরে আসার জন্য আমার মোমেন্ট এফেক্টেড হয়েছে, আমি এফেক্টেড হয়েছি, আর আমাকে স্ক্রু করা হয়েছে। আর এই সুযোগটা আমার পাওয়ার কথা ছিল, যেটা এখন তুই পেয়ে গেছিস, আর সেই জন্য তোর আমাকে সরি বলা উচিত। তখন কেভিন ওয়েন্স বলে, তোর যদি সেরকম মনে হয়ে থাকে, আমি যদি তোর কোনো ক্ষতি করে থাকি, ঠিক আছে আমি তোকে সরি বলছি, কিন্তু তোর এটাও মনে রাখা উচিত যে আমার ডাব্লিউডাব্লিউ থেকে বেরিয়ে যাওয়ার আগে আমার আর তোর মধ্যে যে ম্যাচটা হয়েছিল সেখানেও কিন্তু আমিই জিতেছিলাম। আর আরেকটা কথা, যে তুই যদি আমার জায়গায় হতিস আর তুই যদি এরকম কোনো সুযোগ পেতিস, তাহলে তুইও সেই সুযোগটাকে নিতিস। তখন স্যামিজেন বলে যে দেখ যা হওয়ার হয়ে গেছে, আর আমি অ্যাকচুয়ালি খুশি যে তুই নাম্বার 1 কন্টেন্ডার হয়ে গেছিস, আর আমি তো চাই যাতে তুই এই ম্যাচটা জিতেও যাস, কারণ আমি সিএম পাঙ্কের থেকে তোকে অ্যাজ আ চ্যাম্পিয়ন দেখতে বেশি পছন্দ করবো, তাতে যদি তোর আমার সাহায্য লাগে আমি তোকে সাহায্য করতেও রাজি আছি। তখন কেভিন ওয়েন্স বলে যে আমি একা দেখে নেবো সিএম পাঙ্ককে, আমার তোর সাহায্যের কোনো দরকার নেই। স্যামিজেন বলে যে ঠিক আছে, তোর যদি আমার সাহায্য না লাগে আমি তোকে সাহায্য করবো না, কিন্তু তুই এটাও মনে রাখিস আমি যে জিনিসটাকে চেস করছিলাম এতদিন, শুধুমাত্র তুই ফিরে এসেছিস বলে আমি কিন্তু সেটাকে চেস করা বন্ধ করবো না। আর তার সাথে সাথে এটাও অ্যানাউন্স হয়ে গেছে যে 21 তারিখে যে স্ম্যাকডাউনের এপিসোডটা হতে চলেছে, যেটা টরন্টো থেকে হবে, সেই দিন কেভিন ওয়েন্স সিএম পাঙ্ককে চ্যালেঞ্জ করতে চলেছে তারই হোম টাউনে, মানে কানাডার টরন্টোতে সিএম পাঙ্ক ভার্সেস কেভিন ওয়েন্সের মধ্যে আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। কিন্তু শুধুমাত্র এখানেই শেষ হয়ে যায়নি, আমরা স্যামিজেনের আরও একটা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখতে পাই, যেখানে সে জনি গর্গ্যানোর সাথে ছিল আর সে সিএম পাঙ্ককে ফ্রড বলছিল। তখন সিএম পাঙ্ক সেখানে চলে আসে, সিএম পাঙ্ক বলে তোর যদি আমাকে ফ্রড বলতে হয় আমার মুখের উপর বল। স্যামিজেন সিএম পাঙ্কের মুখের উপর ফ্রড বলে দেয়, আর তারপর বলে যে আমি তো আজকে তোকে দেখেও নিতাম, শুধুমাত্র আমার যদি হাতটা ভাঙা না থাকতো, আমার হাতে চোট লেগেছে, হাতটা একটু ভেঙে গেছে, তাই আমি তোকে দেখে নিতে পারছি না। তখন সিএম পাঙ্ক বলে তোর হাত ভাঙা না থাকলেও তুই আমাকে দেখতে পারতিস না, তোর অত ক্ষমতা নেই। আমি জনি গর্গ্যানোকে চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি দিয়ে দেবো, আমি ক্যান্ডেস লেরেকে অপরচুনিটি দিয়ে দেবো চ্যাম্পিয়নশিপের জন্য, কিন্তু তোকে দেবো না। তোর যদি এই চ্যাম্পিয়নশিপটার জন্য অপরচুনিটি লাগে, তোকে এখন লাইনে অনেক পেছনে দাঁড়াতে হবে। এই বলে আমরা দেখতে পাই যে সিএম পাঙ্ক সেখান থেকে চলে যায়, স্যামিজেন তো পুরো রেগে যায়। তো এইভাবে আজকে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের পুরো গল্পকে স্ম্যাকডাউনের এপিসোডে চালানো হয়েছে। আর এখন নেক্সট আমরা 21 তারিখের স্ম্যাকডাউনে, যেটা আমাদের এখানে 22 তারিখে হবে, সেদিন কেভিন ওয়েন্স ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচও দেখতে পাবো ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ। এছাড়া আজকে আমরা সামার স্ল্যামের একটা রিম্যাচও দেখতে পেয়েছিলাম ব্যারেন করবিন ভার্সেস রিক উইলিয়ামসের মধ্যে, যেটা ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের জন্য ছিল। এবার এই ম্যাচটা সামার স্ল্যামের থেকে তো ভালো চলেছিল স্ম্যাকডাউনে অন্তত। আমরা এখানে ব্যারেন করবিনের স্পেশাল এন্ট্রেন্সও দেখতে পেয়েছিলাম বাইকের সাথে, কিন্তু ব্যারেন করবিন সেরকম রিয়াকশন পাচ্ছিল না। তো এই ম্যাচটা চলতে চলতে আমরা দেখতে পাই ব্যারেন করবিন এন্ড অফ ডেসে ট্রাই করে, কিন্তু সেটাকে কাউন্টার করে দেয় ট্রিক উইলিয়ামস, আর ট্রিক উইলিয়ামস ট্রিক শটও দিয়ে দিয়েছিল, কিন্তু সেই সময় ব্যারেন করবিন রোপ ব্রেক করে নিয়েছিল। আর তারপর ঠিক সামার স্ল্যামের মতোই এই ম্যাচও রেফারি একটু ডিস্ট্রাক্টেড হয়, আর সেই সময় ব্যারেন করবিন তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ নিয়ে চলে আসে, আর সেটা দিয়ে যখন ট্রিক উইলিয়ামসের মাথায় আঘাত করে তখন ট্রিক উইলিয়ামস আর উঠতে পারে না, আর ব্যারেন করবিন এইভাবেই চিটিং করে এই ম্যাচে আবার ট্রিক উইলিয়ামসকে পিন করে দিয়ে তার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। আর তারপর সে যখন ব্যাকস্টেজে যায় আর গিয়ে বলে আমার জন্য আর কোনো চ্যালেঞ্জার বেছে নেই, কিন্তু সেই সময় আমরা দেখতে পাই কারমেলো হেইস তাকে ব্যাকস্টেজে অ্যাটাক করে দেয়। আর এরপর আমরা নেক্সট উইকে যে স্ম্যাকডাউনটা হতে চলেছে, সেখানে কারমেলো হেইস ভার্সেস ব্যারেন করবিনের মধ্যে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচ দেখতে চলেছি। এছাড়া আমাদের ইন্টারিম ডাব্লিউডাব্লিউ উমেন্স চ্যাম্পিয়ন চেলসি গ্রিন আজকে তার চ্যাম্পিয়নশিপ ভিক্টরিকে সেলিব্রেট করতে এসেছিল, আর তার যে টি শার্টটা, মানে তার যে জামাটা আজকে সে পরে এসেছিল, সেখানে লেখা ছিল পার্মানেন্ট ডাব্লিউডাব্লিউ উমেন্স চ্যাম্পিয়ন। আর এই রিলেটেড একটা আপডেটও আছে, যেটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে ভালো করে জানাবো। কিন্তু তারপর চেলসি গ্রিন তার প্রিয় বন্ধু টিফিনি স্ট্র্যাটনকে সেখানে ডাকে, টিফিনি স্ট্র্যাটন বেরিয়ে আসে, আর তারপর তারা দুজন সেলিব্রেট করতে করতে একটা টোস্ট নিতে যাচ্ছিল, কিন্তু সেই সময় তাদেরকে ইন্টারফেয়ার করে দেয় ফেটাল ইনফ্লুয়েন্স। আর জেসি জেন বলে যে অ্যাকচুয়ালি জেসি জেনের সেই
সেই ম্যাচে থাকা উচিত ছিল যদি টিফিনি স্ট্র্যাটন তার পথে বাধা হয়ে না দাঁড়াতো। আর টিফিনি স্ট্র্যাটনের জন্য যেহেতু সে অপরচুনিটি পায়নি ল্যাডার ম্যাচে কম্পিট করার, তাই টিফিনি স্ট্র্যাটনের কাছ থেকে সে তার প্রিয় জিনিস নিতে চলেছে, যেটা হচ্ছে তার ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ। এই বলে সে টিফিনি স্ট্র্যাটনকে চ্যালেঞ্জ করে দেয়, আর টিফিনি স্ট্র্যাটন বলে যে তোর যদি এই চ্যাম্পিয়নশিপটার জন্য অপরচুনিটি লাগে তাহলে তোকেও আজকে অপরচুনিটি দিতে হবে আমাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য, ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। তো জেসি জেন রাজি হয়ে যায়, তারপর আমরা ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপেরও একটা ম্যাচ দেখতে পাই। আর এই ম্যাচের মাঝখানেও আমরা দেখতে পাই যে জেসি জেন ইন্টারফেয়ার করে তার টিমকে সাহায্য করার জন্য, আর সেই কারণে আজকে ফেটাল ইনফ্লুয়েন্স এই ম্যাচটা জিতে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন তো করে নিয়েছে। তার সাথে সাথে দেখার বিষয় হচ্ছে এটা যে এই ম্যাচে পিন কে হয়েছে। এই ম্যাচে পিন হয়েছে আমাদের ইন্টারিম ডাব্লিউডাব্লিউই ওমেন্স চ্যাম্পিয়ন চেলসি গ্রিন। তো চেলসি গ্রিন চ্যাম্পিয়ন হওয়ার পরও মনে হচ্ছে চেলসি গ্রিনের ভাগ্য খুব একটা খুলে যায়নি। তো নেক্সট উইকে এবার যেহেতু চেলসি গ্রিন আর টিফিনি স্ট্র্যাটন হেরে গেছে, তো নেক্সট উইকে এবার আমরা টিফিনি স্ট্র্যাটন ভার্সেস জেসি জেনের মধ্যে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের ম্যাচও দেখতে চলেছি। কিন্তু এখানেই শেষ ছিল না, কারণ তারপর আমরা দেখতে পাচ্ছিলাম যে যখন রিংয়ের মধ্যে চেলসি গ্রিন আর টিফিনি স্ট্র্যাটন আবার নিজেদেরকে সামলানোর চেষ্টা করছিল, তখন পেছন থেকে ল্যাস লেজেন্ড আর নায়া জ্যাক্স এসে তাদেরকে অ্যাটাক করে দেয়। আর লাস্টে নায়া জ্যাক্স সেই ইন্টারিম ডাব্লিউডাব্লিউই ওমেন্স চ্যাম্পিয়নশিপটাকে তুলে মানে দেখাতে থাকে। তার মানে নায়া জ্যাক্স এবার নেক্সট ইন লাইন যে কিনা চেলসি গ্রিনকে চ্যালেঞ্জ করতে পারে ফর ওমেন্স চ্যাম্পিয়নশিপ বা ডাব্লিউডাব্লিউই ওমেন্স চ্যাম্পিয়নশিপ। কিন্তু যখন টিমদের কথা হচ্ছে তখন ব্যাকস্টেজে আমরা দেখতে পাই আজকে R-Truth এটা অ্যানাউন্স করে দিয়েছে যে নেক্সট উইকে একটা ট্রিপল থ্রেট ট্যাগ টিম ম্যাচও হতে চলেছে, যেখানে R-Truth আর ড্যামিয়ান প্রিস্ট তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে এগেনস্ট দ্য ওয়ার্ল্ড রেডার্স অ্যান্ড তালাটোঙ্গা টামাটোঙ্গা, যাদের সাথে এখন হাকুও আছে। তো তখন ড্যামিয়ান প্রিস্ট R-Truthকে জিজ্ঞাসা করে তুই আমাদের চ্যাম্পিয়নশিপ তো অন দ্য লাইন রেখে দিলি, কিন্তু ওয়ার্ল্ড রেডার্সের কাছে যে ট্রিপল এ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ আছে সেটার কথা তুই বললি না। তো এখানে আমরা ড্যামিয়ান প্রিস্ট আর R-Truthের মধ্যেও একটা আর কি দ্বন্দ্ব দেখতে পাই। কিন্তু যখন এমএফটিদের কথা হচ্ছে তখন আজকে আমরা সিনসুকে নাকামুরাকেও দেখতে পেয়েছি, যে বলছিল যে এমএফটি মানে তালাটোঙ্গা টামাটোঙ্গার সাথে হাকু চলে এসেছে বলে তারা হয়তো আরও বেশি স্ট্রং হয়ে গেছে, কিন্তু তারা ভুলে গেছিলো যে সিনসুকে নাকামুরাকে, আর সিনসুকে নাকামুরা এখন ফিরে এসেছে আর সে একা নেই। মানে সিনসুকে নাকামুরা কোনো একটা টিমের সাথে হয়তো ফিরে এসেছে, যে টিমটাকে এখনও ডাব্লিউডাব্লিউ রিভিল করেনি। ফিউচারে ডাব্লিউডাব্লিউর কোনো একটা এপিসোডে আমরা হয়তো সিনসুকে নাকামুরারও একটা টিম রিভিল হতে দেখতে পাবো, কিন্তু সিনসুকে নাকামুরার সাথে কি আর ডাব্লিউডাব্লিউতে ভালো কিছু হবে সেটা একটা বিশাল বড় সন্দেহের ব্যাপার। এরপর আমরা দেখতে পাই দ্য ভাইপার র্যান্ডি অর্টনকে, আর এটা ছিল র্যান্ডি অর্টনের স্ম্যাকডাউনে একটা রিটার্ন। তো র্যান্ডি অর্টনের পুরো এন্ট্রেন্স হয়, কিন্তু র্যান্ডি অর্টন যখন কিছু বলতে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই সেখানে বেরিয়ে আসে কোডি রোডস। আর কোডি রোডসকে দেখে মনে হয় যে কোডি রোডস তো আজকে র্যান্ডি অর্টনকে শুধু মারতে এসেছে। তো কোডি রোডস রেগে রিংয়ের ভেতর ঢোকে, কিন্তু সেই সময় আমরা দেখতে পাই র্যান্ডি অর্টন রিং ছেড়ে পালিয়ে যায়। তো কোডি রোডস বলে তুই পালিয়ে যাচ্ছিস কেন, আমাকে ফেস কর। আর আমি জানি তুই বেশি কাউকে এক্সপ্লেনেশন দিতে চাস না, কিন্তু আমাকে তো তোকে একটা এক্সপ্লেনেশন দিতেই হবে, যেটা হচ্ছে তুই আমার সাথে রাসেলমেনিয়ায় যেটা করলি সেটা কেন করলি। র্যান্ডি অর্টন বলে তুই আমার কাছে এক্সপ্লেনেশন চাইছিস, তুই মনে করে দেখ তুই সে ছিলি যে কিনা আমাকে পারমিশন দিয়েছিলি যে আমার বেস্ট ভার্সনটাকে বের করে আনার, আর আমি তাই আমার বেস্ট ভার্সনটাকে বের করে এনেছিলাম। আর রাসেলমেনিয়ায় আমি তোকে দিয়েছিলাম আমার বেস্ট ভার্সন অফ র্যান্ডি অর্টন, কিন্তু তবু তুই রাসেলমেনিয়ায় আমার বেস্ট ভার্সনকে হারিয়ে দিয়েছিলি। আর তখন আমার মাথায় আবার আমার ভয়েসেসরা কথা বলতে শুরু করেছিল, তারা বলছিল যাতে আমি তোর অবস্থা খারাপ করে দিই, তোর মাথায় একটা জোরে পান্ট কিক মারি যত জোরে আমার দ্বারা সম্ভব, আর সেই জন্য আমি তোর অবস্থা খারাপ করে দিয়েছি। আমার বেস্ট ভার্সন হয়তো 15 বারের জন্য চ্যাম্পিয়নশিপ জিততে পারিনি, কিন্তু আমি তোকে প্রমিস করছি আমার যে ওর্স্ট ভার্সন আছে, আমার সব থেকে বাজে যে ভার্সনটা এখন বেরিয়ে এসেছে, সে অবশ্যই 15 বারের জন্য চ্যাম্পিয়ন হবে। সে এখন চ্যাম্পিয়ন যেই থাক, সিএম পাং চ্যাম্পিয়ন থাক বা কেভিন ওয়েন্স চ্যাম্পিয়ন হয়ে যাক, কিন্তু যতদিন আমার মধ্যে প্রাণ শক্তি বেঁচে আছে আমি এইটা মেক শিওর করবো যাতে চ্যাম্পিয়নশিপটা তোর কাছে কখনো না পৌঁছাতে পারে, তুই যাতে আর কখনো চ্যাম্পিয়ন হতে না পারিস। তখন কোডি রোডস বলে আচ্ছা তুই তোর ওর্স ভার্সনটাকে বের করতে চাস, তাহলে আমারও আর গুড গাই হয়ে থাকার কোনো দরকার নেই, ভালো মানুষ হয়ে থাকার কোনো দরকার নেই, আমিও নিজের সব থেকে খারাপ ভার্সনটা দেখিয়ে দেবো যাতে আমি তোকে সাহায্য করতে পারি। তুই নিজেকে লেজেন্ড কিলার বলিস, কিন্তু এখন তুই তোর আশেপাশে তাকিয়ে দেখ, ডাব্লিউডাব্লিউইতে তুই ছাড়া আর কোনো লেজেন্ড বেঁচে নেই, আর এখন কথা হচ্ছে তোকে কে কিল করবে। এই বলে আমরা দেখতে পাই দুইজনের মধ্যে একটা কনফ্রন্টেশন হয়। এখানেও মাঝখানে নিক অল্ডিস আর ডাব্লিউডাব্লিউ সব সিকিউরিটিরা ছিল, যারা মেক শিওর করছিল যাতে আজকে কোডি রোডস আর র্যান্ডি অর্টনের মধ্যে কোনো হাতাহাতি না হতে পারে।
হাতাহাতির কথা যখন হচ্ছে তখন নিকি বেলার কথাও বলা যাক। নিকি বেলা আজকে একটা এক্সপ্লেনেশন দিয়েছে যে সে কেন পেজের উপর অ্যাটাক করেছে। সে বলেছে যে রেসেলমেনিয়াতে সে যখন ইনজিওর্ড হয়েছিল তখন সে পেজকে একজন বন্ধু হিসেবে মানে তার জায়গায় নিয়ে এসেছিল। আর সে ভেবেছিল পেজ তাদের টিমের লেগেসিকে আরও বাড়াবে আর তারা তারপর চ্যাম্পিয়ন হয়ে যায়, কিন্তু পেজের কারণেই তার দিদিকে আবার চ্যাম্পিয়নশিপ হারতে হয়, মানে তার যমজ বোন ব্রি বেলাকে আবার চ্যাম্পিয়নশিপ হারতে হয়। আর তারপর সে ভেবেছিল ঠিক আছে সে এবার নিজে ফিরে এসে তাদেরকে সাহায্য করবে আর তাদের বেস্ট ভার্সনটা দেখানোর চেষ্টা করবে, কিন্তু সেখানেও পেজের কারণে তাদের টিম সামারস্ল্যামের ম্যাচটা হেরে যায়। আর এখানেই নিকি বেলার রাগ হয় আর নিকি বেলা আর পেজকে সহ্য করতে পারে না, সেই কারণেই পেজকে সে অ্যাটাক করে দিয়েছে। তো এটা ছিল নিকি বেলার এক্সপ্লেনেশন যে সে কেন পেজকে অ্যাটাক করেছিল। আর যদি ফাইনালি কথা বলা হয় আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্টের, তো সেটা কী ছিল? শার্লেট ফ্লেয়ার আর জেড কার্গিলের ম্যাচ আজকে স্ম্যাকডাউনকে মেন ইভেন্ট করছিল। এবার এই ম্যাচটা কেন মেন ইভেন্ট করছিল জানা নেই, কিন্তু যেহেতু জেড কার্গিলের ম্যাচ আমরা দেখতে পাই একটা সময় যখন মনে হচ্ছিল যে শার্লেট ফ্লেয়ার হয়তো ম্যাচটা জিতে যাবে, তখন জেড কার্গিলের দুই ব্যাডিস এসে এই ম্যাচে জেড কার্গিলকে সাহায্য করার চেষ্টা করে। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই এখানে রিটার্ন হয় অ্যালেক্সা ব্লিসের। অ্যালেক্সা ব্লিস বেরিয়ে আসে আর অ্যালেক্সা ব্লিসের সাথে আজকে তার সেই লিলি ডলটা ছিল। আর তারপর অ্যালেক্সা ব্লিস একটা ইশারা করে আর পুরো অ্যারিনার লাইট অফ হয়ে যায়। আর লাইট যখন অন হয় আমরা দেখতে পাই যে স্ম্যাকডাউনে চলে এসেছে টেটাম প্যাক্সলি, যে হলো এনএক্সটির একজন খুব নাম করা সুপারস্টার। আর তার গিমিকটাও একটু ম্যাড টাইপের, একটু ক্রেজি টাইপের, একটু ভূতিয়া টাইপের। তো আজকে সে এসে ব্যাডিসদেরকে দেখে নিয়েছে আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাই যে অ্যালেক্সা ব্লিসের যে ফিনিশার মানে সিস্টার অ্যাবিগেল, সেইটা আজকে শার্লেট ফ্লেয়ার জেড কার্গিলের উপর লাগিয়ে দেয়, লাগিয়ে জেড কার্গিলকে এই ম্যাচে হারিয়ে দেয়। আর হারিয়ে দেওয়ার পর আমরা দেখতে পাই রিংয়ের মধ্যে শার্লেট ফ্লেয়ার, অ্যালেক্সা ব্লিস আর টেটাম প্যাক্সলি সেলিব্রেট করতে থাকে। আর এইভাবেই আজকে স্ম্যাকডাউনের এপিসোড শেষ হয়ে যায়। তো কেভিন ওয়েন্স, সিএম পাঙ্ক, স্যামি জেন আর র্যান্ডি অর্টন, কোডি রোডস, এদের সেগমেন্ট বাদে আজকে স্ম্যাকডাউনে দেখার মতো সেরকম কিছুই ছিল না। হ্যাঁ, অ্যালেক্সা ব্লিসের রিটার্ন হয়েছে, টেটাম প্যাক্সলি চলে এসেছে, কিন্তু এইগুলো এমন কিছু জিনিস না যেটার জন্য কিনা আমরা স্ম্যাকডাউনের জন্য এক্সাইটেড থাকবো। তো একটা অ্যাভারেজ শো ছিল স্ম্যাকডাউনের, অন্যান্য এপিসোডের থেকে ভালো হলেও যতটা পোটেনশিয়াল ছিল আজকে শোটার ভালো হওয়ার, আমার মনে হয় না সেই পোটেনশিয়ালে ডাব্লিউডাব্লিউ ডেলিভার করতে পেরেছে বলে। তো এটাই ছিল আমার রিভিউ স্ম্যাকডাউনের জন্য। তোমাদের স্ম্যাকডাউন কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো, ওই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের মতামত জানানোর পাশাপাশি তোমরা ভিডিওটাকে পারলে শেয়ার করো, পারলে হাইপ করো যদি ইচ্ছা হয় তো। আর তোমরা যদি আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে চাও তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা ভিডিও ডিসক্রিপশনে। তো সেখান থেকে গিয়ে তোমরা আমাকে ফলো করেও আসতে পারো, তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরে ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।